দেখো শুরু করি। তো লাস্ট দিন আমরা যেটা পড়েছিলাম সেটা পড়েছিলাম সল্ট হাইড্রোলাইসিস। এখন সল্ট হাইড্রোলাইসিসে আমরা টোটাল 4টে ক্যাটাগরি লিখেছিলাম। আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব ডিরেক্ট ফর্মুলাগুলো আমাকে বলবে। সল্ট হাইড্রোলাইসিসে যেটা কেস 1 ছিল সেখানে দুটোই ছিল স্ট্রং সল্টটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস এদের কম্বিনেশনে বানানো ছিল। তোমরা বলো এই কেসটাতে সলিউশনের পিএইচটা কত দাঁড়াচ্ছিল বলো। ফার্স্ট কেস 1 পিএইচ দাঁড়াচ্ছিল 7। ভেরি গুড, পিএইচ দাঁড়াচ্ছিল 7, সলিউশনটাকে বলা হয়েছিল নিউট্রাল। যেটা কেস 2 ছিল, কেস 2 তে ছিল কেস 2 ছিল স্ট্রং অ্যাসিড উইথ বেস। আমি পাশে উদাহরণগুলো লিখে রাখি। এই কেসটার যে উদাহরণটা দিয়েছিলাম সেটা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা উত্তর করে লিখছো যে এটা ছিল লেস দ্যান 7। গুড, ছিল তো লেস দ্যান 7। ফর্মুলা কি ছিল? এর একটা ফর্মুলা আমরা করে দিয়েছিলাম, সেই ফর্মুলাটা আমাকে বলো স্যার। So pH equal to half pKw minus the half log C minus half P to the power Kb. B minus half log C, correct? যেহেতু less than 7 এখানে দুটোই হবে নেগেটিভ, উইক বেস আছে, দ্যাটস ওয়াই pKb। কেস 3 যেটা ছিল সেটা ছিল উইক অ্যাসিড স্ট্রং বেস। এক্সাম্পল দেয়া ছিল CH3COONA। চলো কেস বলো, এই কেসে কি ছিল? pH হচ্ছে মোর দ্যান 7। গুড, 7 plus half pKb plus half log C. plus half pKa plus half log C. pKb এবার pKa, কারণ এটা বেস, এখানে অ্যাসিডটা ছিল উইক। আর কেস 4 যেটা ছিল সেটা ছিল দুটোই উইক অ্যাসিড উইক বেস। এই কেসটার ফর্মুলা কি ছিল? এটার ফর্মুলা, এটার উদাহরণ দেয়া ছিল, एग्जांपल দেয়া ছিল CH3COONH4। So 7 plus half P to the power Ka minus half P to the power Kb. So 7 plus half pKa minus half pKb। তো আশা করব এই ফর্মুলাগুলো তোমাদের সবারই মুখস্থ আছে। প্রবলেম যখন দেব ফর্মুলা জানতে হবে। আমরা বাফার নিয়ে স্টার্ট করছি। বাফারটা একটু ইন্ট্রোডাকশনে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে বাফার 3 রকমের হয় বলেছিলাম। একটাকে বলেছিলাম অ্যাসিড বাফার। কি টেকনিক বলেছিলাম যে অ্যাসিড বাফার বানানোর টেকনিক? অ্যাসিড বাফার বানাতে গেলে আমাকে একটা উইক অ্যাসিড নিতে হবে। নিয়ে একটা উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিড হচ্ছে CH3COOH, এটা উইক অ্যাসিড। আর এর সাথে এর একটা সল্ট নেব যেটা স্ট্রং বেসের দিক দিয়ে তৈরি হয়েছে। তার মানে ওর সাথে আমরা মেশাবো CH3COONA। এদের মিক্সচারটা একটা বাফার হিসেবে কাজ করবে। পরে আমি আরো অন্যান্য ক্যাটাগরিতে যাচ্ছি। আমি আজকে আপাতত এই সলিউশনটা নিয়ে ডিসকাস করি যে এটা কিভাবে বাফার হিসেবে কাজ করে। আগে তুমি বলেছিলাম বাফার কাকে বলে? বাফার হচ্ছে সেই সলিউশন যার মধ্যে বাইরে থেকে সামান্য অ্যাসিড বা বেস যোগ করলে যার pH এর কোনো রকম চেঞ্জ হয় না, তাকে বলে বাফার সলিউশন। এবার ধরা যাক তোমার সলিউশনে এই দুটো জিনিসের মিক্সচার আছে, একটা উইক অ্যাসিড আছে প্লাস তার সল্ট আছে উইথ স্ট্রং। তাহলে ভেবে বলো এই অ্যাসিডিক অ্যাসিড কিভাবে ডিসোসিয়েট করবে? তোমরা অ্যাসিডিক অ্যাসিডের প্রথমে ডিসোসিয়েশনটা লিখো। ও কিভাবে ডিসোসিয়েট করে? CH3COO minus plus H plus. ডিসোসিয়েশনটা কিন্তু ডেফিনেটলি এরকম ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে লিখতে হবে। তাহলে দেখো CH3COOH ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে লেখো CH3COO minus plus H plus। দেখো অবশ্যই এদের মাঝখানে চিহ্নটা থাকবে ইকুইলিব্রিয়াম, কারণ এটা উইক অ্যাসিড, এই টোটালি ডিসোসিয়েট হয় না। প্যারালাল
এই জিনিসটা দিকে তাকাও, সলিউশনে এও ডিসোসিয়েট করবে, এ কিভাবে ডিসোসিয়েট করবে দেখি, CH3COONA এ ডিসোসিয়েট করছে না। মাথায় রাখো এ কিন্তু সল্ট ওর মতো উইক নয়, সল্ট স্ট্রং ইলেকট্রোলাইট হয়, এ ডিসোসিয়েট করবে CH3COO- প্লাস Na+। তাহলে ওর সাথে এর ডিফারেন্সটা কি, এর ডিসোসিয়েশনটা ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে লিখবো যেহেতু উইক ইলেকট্রোলাইট, এর ডিসোসিয়েশন ইকুইলিব্রিয়াম নয়, সিঙ্গেল অ্যারো মানে এটা স্ট্রং ইলেকট্রোলাইট জন্য রিঅ্যাকশনটা ইউনিডিরেকশনাল ও একদিকেই আসে, রিভার্সিবল। এবার তুমি সলিউশনের দিকে তাকাও, তোমার সলিউশনে এই আয়নস গুলো প্রেজেন্ট, অ্যাসিটেট আয়ন, H+ আয়ন এবং সোডিয়াম। এবার আমাকে বলো এই উপরের রিঅ্যাকশনটার দিকে তাকাও, এমনিতেই অ্যাসিটিক অ্যাসিড উইক অ্যাসিড প্লাস অ্যাসিটিক অ্যাসিড যে আয়নটা প্রোডিউস করেছে অ্যাসিটেট, এই সেম আয়ন প্রোডিউস করেছে, আমরা এই আয়নটাকে তাই নাম দেব কমন আয়ন। আমি তোমাদের অ্যাসিড বেস প্রথম দিন পড়াতে গিয়ে কমন আয়নের কথা বলেছিলাম। কমন আয়ন কোনটাকে বলছি নাম শুনে বুঝতে পারছো, কমন মানে যেটা সেম, ও যে আয়ন প্রোডিউস করেছে দুটো তাদের মধ্যে ও এই আয়নটাকে প্রোডিউস করে দিয়েছে, তাই নাম দিয়েছি আমরা কমন। এবং কমন আয়নের এফেক্ট কি, আমরা যদি এই ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনের দিকে তাকাই, এই রিঅ্যাকশনের দিকে তাকাই, এর ডান দিকের কনসেন্ট্রেশনকে যেহেতু দিয়েছে, তোমরা উত্তর দাও তো এই ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফট করবে না রাইটে শিফট করবে, ডিউ টু কমন আয়ন এফেক্ট। বড় উত্তর দিল ও ব্যাকে আসবে, লেফটে শিফট করবে। এটা আমরা সবাই জানি যে তুমি যদি কমন আয়ন দিয়ে দাও তাহলে এই ইকুইলিব্রিয়ামটা আরো লেফটে শিফট করবে। লেফটে শিফট করা মানে হচ্ছে এর ডিসোসিয়েশনটা আরো ডিক্রিজ করবে। তাহলে আমার কনক্লুশন কি, যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ কমন আয়ন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ অ্যাসিটিক অ্যাসিড ফার্দার ডিক্রিজেস। যা ও তো এমনিতেই ছিল উইক অ্যাসিড, ডিগ্রি অফ ডিসোসিয়েশন ছিল কম, আরো কমে গেল কেন, ডিউ টু কমন আয়ন এফেক্ট। তাহলে কমন আয়ন এফেক্টের জন্য এর ডিসোসিয়েশনটা কিন্তু আরো কমবে। তার মানে এই সিস্টেমটার ক্ষেত্রে মিডিয়ামে H+ এর কনসেন্ট্রেশন কিন্তু থাকবে খুবই কম। H+ এর কনসেন্ট্রেশন কেন খুবই কম থাকবে, কারণ এই ডিসোসিয়েশনটা নরমালি যা হয় ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যাসিডে, ও ডিসোসিয়েশনটা আরো কম হবে, তাই আমরা বললাম যে ওর কনসেন্ট্রেশন থাকবে মিডিয়ামে একেবারে কম। এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে? তার মানে আমার এই যে বাফার সলিউশনটা আছে, এই বাফার সলিউশনের মধ্যে এই আয়নগুলো থাকবে প্লাস এই যে H+ ও থাকবে কিন্তু কম পরিমাণে থাকবে। এবার তোমাদেরকে বলবো সলিউশনটা কিভাবে বাফার হিসেবে কাজ করবে। আমি উপরটা মুছে দিই। ধরা যাক এই সলিউশনের মধ্যে আমি বাইরে থেকে সামান্য বেস ইউজ করছি, সামান্য বেস ড্রপ দুই এক ফোঁটা বেস অ্যাড করলাম। এখন বেস মানে কি, বেস মানে হলো OH-। ভালো করে বুঝো, আমরা বেস OH- দিয়ে বোঝাবো, অ্যাসিড বললে H+ দিয়ে। আমি সামান্য বেস যোগ করেছি। বেস কি করে জানো, এই যে মিডিয়ামে H+ আছে, এই H+ এর সাথে OH- টা কম্বাইন করে ওয়াটার। আর তোমরা জানো ওয়াটার মানে লিকুইড। তার মানে তুমি যে পরিমাণ বেস যোগ করছো মিডিয়ামের সঙ্গে সঙ্গে এই H+ টা সেই বেসটাকে কনজিউম করে ওয়াটার প্রডিউস করে। এবার যেই মাত্র ওয়াটার প্রডিউস করে দিল, মিডিয়ামে H+ এর ভ্যালুটা কমে গেল। এখন H+ কমে গেল তো pH-টা বেড়ে যাওয়ার কথা, কিন্তু রিঅ্যাকশন কি করে, যেহেতু ইকুইলিব্রিয়াম, ও তোমরা উত্তরটা লিখে দিচ্ছি, ও ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করার জন্য খানিকটা ফরওয়ার্ড দিকে চলে। ও ততক্ষণ অবধি ফরওয়ার্ড দিকে যেতে থাকবে যতক্ষণ না যতটা H+ কে OH- কনজিউম করেছে ততটা ফার্দার প্রডিউস করে। রিঅ্যাকশনটা আবার খানিকটা ফরওয়ার্ড দিকে গিয়ে H+ টা প্রডিউস করে। তাহলে নেট রেজাল্টটা কি, তুমি যে OH- টা দিলে সেটাও কনজিউম হয়ে গেল, আর এখানে যতটা লস হয়েছিল রিঅ্যাকশনটা আবার ততটা H+ কে প্রডিউস করে। তার মানে আমরা তখন বলবো H+ আর OH- দুটোর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, ভ্যালুটা কারো বাড়লো না কারো কমলো না,
তাই বলবো pH টা রিমেইনস সেম, pH টা আগে যা ছিল। আমাকে দুজন বলো রিপিট, মানে নিশ্চয়ই পরে জয়েন করছো। তোমরা কিন্তু এরকম করবে না, হ্যাঁ পরে জয়েন করবে না, চেষ্টা করবে টাইমটা মেনটেন করতে, কারণ আমি যদি এখন আবার প্রথম থেকে রিপিট করি তাহলে তো আমার নষ্ট হবে। আচ্ছা, আমি আরেকবার বিষয়টা অন্য একটা এক্সাম্পল দিয়ে বলবো যাতে পরে যারা জয়েন করেছে অসুবিধা না হয়। দেখো আরেকবার বলি, আমরা এই সলিউশনটাকে বাফার বলছিলাম, কি বলছিলাম যে এর pH টা কিভাবে কনস্ট্যান্ট থাকে তার জন্য একটা এক্সাম্পল দিলাম। এরকম বললাম এই সলিউশনের মধ্যে বাইরে থেকে আমরা OH- অ্যাড, বাইরে থেকে OH- অ্যাড করলে AH+ সেই OH- কে নিয়ে ওয়াটার ফর্ম করবে, ওয়াটার নিউট্রাল, তার জন্য pH বাড়বে না কমবে না। আর AH+ যতটা কমে গেল ইকুইলিব্রিয়াম তখন রাইটে শিফট করবে, কারণ তোমরা জানো যে এই দিকে কাউকে যদি কমিয়ে দাও আমি ইকুইলিব্রিয়ামটা ডানে এসে যতটা কমিয়েছো ততটা ও আবার রিডিউস করার চেষ্টা করবে। তার জন্য ও ডানে গিয়ে H+ কে নতুন করে তৈরি করবে। তাই OH- এর কনসেন্ট্রেশন বাড়লো না কমলো না, H+ এর কনসেন্ট্রেশনও একই রকম থাকলো, তাই pH বলবো সিস্টেমটা নিউট্রাল আছে, একই রকম আছে। এটি হচ্ছে বাফারের প্রপার্টি যে pH কে ওরা কনস্ট্যান্ট। এবার যদি সাপোজ আমরা বেস না অ্যাড করে ফার্দার H+ অ্যাড করতাম তখন কি হতো? তখন হতো এই যে মিডিয়ামে আয়নটা দেখো অ্যাসিডে, এই আয়ন কিন্তু মিডিয়ামে কম নেই, এই আয়ন মিডিয়ামে প্রচুর পরিমাণে আছে। কেন? কারণ ও এই আয়নটা প্রডিউস করে। এবার কি হয়, ও এই আয়নটা প্রডিউস করে, ও তো স্ট্রং ইলেকট্রোলাইট, ও কিন্তু প্রচুর তৈরি করতে পারে এই আয়ন, ও যতটা থাকে ততটাই ডিসোসিয়েট করে আয়নটা। এবার কি হয়, যে আমরা H+ কে অ্যাড করি রিঅ্যাকশন লেফটে শিফট করে এরকমটা নয়, এক্ষেত্রে এক্সপ্লানেশনটা দেখো, এই যে অ্যাসিডে দেখছো ও এই H+ এর সাথে কম্বাইন করে কি তৈরি করবে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। আর অ্যাসিটিক অ্যাসিড কিন্তু স্ট্রং নয়, বিকজ কমোনাইনের জন্য এই অ্যাসিডের ডিসোসিয়েশনটা খুবই কম। এই অ্যাসিডটা যদি মিডিয়ামে তৈরি হলেও থাকে এক্সট্রা, এ ডিসোসিয়েট করে H+ এক্সট্রা করে প্রডিউস করতে পারবে না, কারণ ইকুইলিব্রিয়ামটা সবসময় লেফটে শিফট করতে চায় ডিউ টু দা প্রেজেন্স অফ কম্পাউন্ড। তার মানে তুমি H+ কে অ্যাড করলেও এ অ্যাসিটেট আয়নের সাথে কম্বাইন করবে, কম্বাইন করে কিন্তু পুরো অ্যাসিটিক অ্যাসিড প্রডিউস করবে যেটা রিমেইনস আনডিসোসিয়েটেড, তার জন্য pH টা রিমেইনস। তবে এখানে একটা কথা বলার আছে, আমরা যখন বাফারের ডেফিনিশন দিয়েছিলাম বলেছিলাম যে সামান্য পরিমাণে অ্যাসিড। কেন কথাটা বলেছিলাম মনে করো, এই যে অ্যাসিটেট আয়ন এর পরিমাণ কিন্তু ও দিয়েছে। এখন তুমি যদি বোতল বোতল অ্যাসিড ঢালতে থাকো, এক বোতল অ্যাসিড করে তাহলে তো এই অ্যানায়নটা তো একসময় শেষ হয়ে যাবে। এই যদি শেষ হয়ে যায় তখন কিন্তু মিডিয়ামে H+ কে আর কনস্ট্যান্ট রাখা যাবে। তার মানে pH এর ভ্যালুটা কনস্ট্যান্ট একটা সার্টেন লিমিট পর্যন্ত। তুমি যদি বোতল ওই গাঢ় অ্যাসিড কনসেন্ট্রেটেড অ্যাসিড হয় তাহলে সলিউশনে pH কতটা কন্ট্রোল করতে পারবে, তখন pH চেঞ্জ হবে। স্যার OH তো সোডিয়ামের সাথে কম্বাইন করতে পারে না, OH যদি সোডিয়ামের সাথে কম্বাইন করে তুমি যে প্রশ্নটা বললে তাহলে লাভ নেই, কি কারণে লাভ নেই? এরা কম্বাইন করে তো NaOH প্রডিউস করবে, NaOH তো স্ট্রং বেস, ও ফার্দার ডিসোসিয়েট করে OH প্রডিউস করবে। তাই আমরা কখনো এর সাথে এমন কাউকে কম্বাইন করতেই পারি না যে স্ট্রং বেস প্রডিউস করে, কারণ ও ফার্দার ডিসোসিয়েট করবে হাইড্রোজেন, ওই জন্য ওই কম্বিনেশনের কোনো গুরুত্ব নেই। আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে বাফারটা কিভাবে কাজ করছে এই হচ্ছে তার ব্যাখ্যা, এইভাবে ওরা বাফার হিসেবে কাজ করছে। এবার আমি তোমাদের দেখাবো যে একটা বাফার সলিউশনের pH আমরা কি করে ক্যালকুলেট করতে পারি। চলো দেখো, তোমরা এইটুকু কি বুঝতে পেরেছো সবাই যে একটা সলিউশন কিভাবে বাফার হিসেবে কাজ করছে? এবার চলো হেডিং করো pH অফ এ বাফার সলিউশন। একটা বাফার সলিউশনের pH কিভাবে বের করা যায়। চলো প্রথম করো কি, এই রিঅ্যাকশনটা নিয়ে থাকো, এই রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে আছে, এখান থেকে আমরা জানি এর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে যেটাকে বলা হয়েছিল ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, রিপ্রেজেন্ট করেছিলাম বাই Ka। স্যার H+ আর OH- কি একসাথে করতে পারি? হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই, ও মেইনটেইনই করবে যদি অল্প পরিমাণে। এর আমরা এখান থেকে ফর্মুলা লিখি, ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল
CH3 হলো মাইনাস তার সাথে H প্লাস বাই CH3 হলো H। ওকে, কি করলাম? শুধুমাত্র এই ফর্মুলা লিখলাম যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ, এটুকু তোমরা দেখো, দেখো বলে বলো হ্যাঁ লেখা হয়েছে, তারপর দিচ্ছি। ওকে ডান। এবার বলো কি, এখান থেকে সিম্পলি H প্লাস এর কনসেন্ট্রেশন ইকুয়ালস, আমি ঠিক ডানে বাইরে জাস্ট করা H প্লাস এর যদি লিখি তাহলে কি লিখবো, Ka ইনটু দ্যাট, মানে এটাকে লিখে নিয়ে যাব, এটাকে নিচে নিয়ে আসবো। তাহলে এখান থেকে কি হবে, Ka ইনটু CH3 H বাই CH3 মাইনাস। চলো দেখো আচ্ছা, এবার কি করব, বোথ সাইড আমরা মাইনাস লগ নেব। চলো বোথ সাইড মাইনাস লগ লিখি, বোথ সাইড মাইনাস লগ। আচ্ছা আমাকে একটু বুঝতে হবে, আমি এইদিকে করছি, হ্যাঁ বোথ সাইড মাইনাস লগ, তাহলে মাইনাস লগ অফ H প্লাস ইকুয়ালস টু, এইদিকে আমি একবারে করতে চাইছি একটা কাজ, একটু দেখে নাও। Ka আর এই পুরো জিনিসটা নিজেদের মধ্যে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো লগের নিয়মে আমরা ওটাকে যোগ করে লিখতে পারি। আমি সামনে মাইনাস লগ নিয়েছি, দেখো একবারে কি, তারপর তোমরা বোঝার চেষ্টা করবে যে একবারে মাইনাস লগ অফ Ka মাইনাস লগ অফ CH3 হলো H বাই CH3 হলো মাইনাস। লক্ষ্য করো কি করলাম, এটা তোমরা বুঝতে পারলে কিনা বলো, না বুঝতে পারলে আমি আরেকবার মানে লগটা যেটা ব্র্যাকেটে ছিল ওইটাকে আপনি মানে আলাদা আলাদা করে লিখলেন, আলাদা মানে মাইনাস লোকটা আর কি। হ্যাঁ ঠিক করলাম। এখানে গুণ আছে বলে যোগ, সামনে তো মাইনাস দিয়েছিলাম, দ্যাটস ওয়াই মাইনাস। হ্যাঁ স্যার। আশা করি বুঝছো। এবার একটা কাজ করো, তোমরা আমাকে বলো মাইনাস লগ অফ H প্লাস এর জায়গায় কি লিখতে পারি, PH PH। গুড, তাহলে মাইনাস লগ অফ H প্লাস এর জায়গায় একই রকম ভাবে বলো মাইনাস লগ Ka, এইটুকু জায়গায় কি লিখতে পারি, PA PKA PKa, এই জায়গায় PKa। আরেকটা কাজ আমরা করতে চাইছি, সেটা হচ্ছে এইটা যে মাইনাস, এই মাইনাসটাকে আমি জোর করে একে আমি প্লাস করতে চাই। জানো এখানকার কি চেঞ্জেস আসবে, a কে যদি জোর করে প্লাস করি এর কি চেঞ্জেস আসবে, এটা হয়ে যাবে রিভার্স, যেটা নিচে আছে সেটা যাবে উপরে, এবং উপরে যা আছে সেটা আসবে নিচে। তাহলে লগ চলো এখানে করি, প্লাস লগ অফ নিচেরটাকে উপরে নিয়ে যাব। চলো তাহলে এখানে চলে যাবে CH3 হলো মাইনাস বাই CH3 হলো H। বোঝা গেছে আশা করি সবার? এবার তাকাও, তোমরা এই জিনিসটার দিকে তাকাও, এটা কার কোন আয়ন, CH3 হলো মাইনাস, আর এটা তো অ্যাসিড। এখন এই ইকুয়েশনটা থেকে ভালো করে তাকাও, এই ইকুয়েশনটা দিকে এই আয়নটা দুজন সাপ্লাই করেছে, কে কে, অ্যাসিডিক অ্যাসিডও সাপ্লাই করেছে প্লাস সল্টটাও সাপ্লাই করেছে। ভালো করে জায়গাটা বুঝে নিও, এই আয়নটা ও সাপ্লাই করছে আর ও সাপ্লাই করছে, কিন্তু লক্ষ্য করো অ্যাসিটিক অ্যাসিড যেহেতু উইক অ্যাসিড, ও যে আয়নগুলো দেবে সে আয়নের কনসেন্ট্রেশন থাকবে কম, whereas এই সল্ট যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট, ও যে আয়ন প্রোডিউস করবে তার কনসেন্ট্রেশন হবে হাই। অর্থাৎ উল্টো করে বলি, একটা উদাহরণ দিচ্ছি, মনে করো অ্যাসিটিক অ্যাসিড দিয়েছে এই জিনিসটা একটা, ও দিয়েছে এই জিনিসটা 1000টা, তাহলে টোটাল সিস্টেমের মধ্যে সলিউশন তো আছে 1001টা অ্যাসিড আয়নের কনসেন্ট্রেশন, কিন্তু আমরা বলতে পারি এই আয়নটা মেইনলি প্রোডিউস করেছে ও, ওর কনসেন্ট্রেশনটা কম। কথা আরেকবার বলে বুঝো, হ্যাঁ কি বলছি কথাটা, আমি বলছি এই যে অ্যাসিডের আয়ন, এই আয়নটা অ্যাসিডও খানিকটা দিয়েছে, সল্টও দিয়েছে, কিন্তু সল্ট যে দিয়েছে তার অ্যামাউন্টটা হিউজ কম্পেয়ারড উইথ অ্যাসিড। তাই আমরা এই ফর্মুলাকে একটু মডিফাই করব, pH pKa এই আয়নটার জায়গায় আমরা লিখে দেব কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড।
সল্ট কেন লিখলাম? আমরা এখানে পরে প্রবলেম করব, তখন আমাদের সুবিধা হবে। আমরা এখানে একটা কাজ করে গেছি, এখানে আমার লেখা হচ্ছিল সল্ট প্লাস অ্যাসিড। এই আইনটা অ্যাকচুয়ালি দুজনের কাছ থেকে এসেছিল, সল্ট প্লাস অ্যাসিড। আমি অ্যাসিডটাকে কেন ইগনোর করে গেলাম? কারণ অ্যাসিডের কন্ট্রিবিউশনটা খুব কম, তার জন্য অ্যাসিডটাকে ইগনোর করেছি। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে তোমরা বক্স করো। আমি এরপর একটা এক্সাম্পল দেব যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে ইকুয়েশনটাকে বক্স করে ফেলে ইকুয়েশনটাকে আমরা কি করব? আমরা একটা অ্যাসিডিক বাফার, এই যে অ্যাসিডিক বাফার সলিউশন, এর pH কি করে ক্যালকুলেট করে সেটা এই ফর্মুলা দিয়ে করব। এই ফর্মুলার একটা বিশেষ নাম আছে, একে বলে হেন্ডারসন ইকুয়েশন। নামটা মুখস্থ করে ফেলবে, কি নাম দিলাম? ইকুয়েশনটার নাম হেন্ডারসন। তাহলে হেন্ডারসন ইকুয়েশন কি করে? বাফার সলিউশনের pH ক্যালকুলেট করে। আমি পুরোটা একবার বুঝিয়ে তাহলে একবার হেন্ডারসন লিখি। কি ছিল হেন্ডারসন? pH equals to pKa plus log of salt by acid। এবার একটা ছোট প্রবলেম থাকে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই ডেরিভেশনটা তোমরা বুঝেছো? এই যে এইটুকু অবধি যে ডেরিভেশনটা বললাম, হ্যাঁ স্যার। ওকে। এবার হেন্ডারসন কি বলছে, আমরা প্রবলেম কিভাবে সলভ করতে পারি? মনে করো তোমাকে একটা 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি, এর সাথে মিশিয়েছি 0.1 মোলার সল্ট, CH3CO হলো Na। এটা সবথেকে সিম্পলেস্ট অঙ্ক, এখানে কোনো ভাবনা চিন্তা নেই। অ্যাসিটিক অ্যাসিডের pKa এর ভ্যালু 4.74 বলা আছে। বলবে যে ঠিক আছে, তাহলে এই যে সলিউশনটা তার pH কত? তো তখন তুমি কি করবে? কিচ্ছু না, সিম্পল ফর্মুলা ইউজ করবে। দেখো ফর্মুলা, pK এর জায়গায় বসিয়ে দাও 4.74। চলো pK এর জায়গায় বসিয়ে দিলাম 4.74 প্লাস log of salt by acid। সল্ট কোনটা? 0.1। এখানে সিম্পল লিখবো 0.1 বাই অ্যাসিড কত? 0.01। এখানে লিখবো 0.01। ব্যাস, তোমার অঙ্ক শেষ। স্যার সলটা কত ছিল? পয়েন্ট? 0.1। আচ্ছা আচ্ছা। বুঝছো না? তো এটা 0.1 দিয়েছি। তো এই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক নয়, এবং এই অঙ্ক পরীক্ষায় আসবে না, পরীক্ষায় সোজা অঙ্ক আসে। এবার পরীক্ষায় কি আসে সেটা দেখো। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। এবার একটা পরীক্ষা অঙ্ক দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, সাপোজ 100 ml 0.2 molar acetic acid mixed with, ভালো করে বুঝবো, 100 ml 0.2 molar acetic acid mixed with 100 ml 0.1 molar NaOH. Find out pH of that solution given pKa 4.74। এই অঙ্কটা একটা স্টার্ট দাও। আমরা এই চ্যাপ্টার নিয়ে তো সময় আগে দেব, তখন আমরা একটা প্রবলেম করতে পারি। আপাতত এই ডেটাটা তো আমি বলেছি, তোলা হলে বলবে ডান। এবার দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমার, কোথাও কি আমি প্রশ্নে বলেছি এই সলিউশনটা বাফার? পরীক্ষায় কিন্তু কখনো তোমাকে বলবে না যে তোমার সলিউশন বাফার। তোমাকে বুঝতে হবে সলিউশনটা কি আদৌ বাফার, বা আমি কিভাবে বুঝবো যে কোন ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তোমরা লক্ষ্য করো, আগের দিন থেকে আজকে পর্যন্ত আমরা কিন্তু 4-5টা ফর্মুলা বানিয়ে ফেলেছি। তো পরীক্ষার সময় কখন কোন প্রশ্নে কোন ফর্মুলা ইউজ করব সেটা তোমার প্রশ্ন করে বুঝতে হবে। আমাকে প্রথম উত্তর দাও, 100 ml 0.2
এটা মানে আমরা একেবারে মিলিমোলস বের করার টেকনিক শিখেছিলাম। মিলিমোলস যারা পরে জয়েন করেছো তারা জানো না, যারা প্রথম দিক থেকে ছিলে তারা জানো। তোমরা একবারে বলো 100 ml 0.2 মোল মানে কত মিলিমোলস, একবারে বলো মুখে। ভেরি গুড, ভেরি গুড। যারা জানো না তাদেরকে আমি টেকনিকটা বুঝিয়ে দিই, তোমরা একবারে লেখো যারা জানো। মিলি মোলস, মিলি কেন, মোলস জানো, মোলস কি যদি তুমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করো যেটা হয় সেটা হচ্ছে মিলি মোলস না, গুড বললাম, ডিভাইড করো। তাহলে এই যে মিলি মোলস, মিলি মোলস বের করার টেকনিক কি, ফর্মুলাটা লিখো ভলিউম ইনটু কনসেন্ট্রেশন, এটা মানে হচ্ছে মিলি মোলস। এখানে কনসেন্ট্রেশন ইন টার্মস অফ মোলারিটি। যারা মোলারিটিও জানো না তাহলে কিন্তু প্রবলেম হবে, তাহলে পরে আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে লিখে দিও যে কার কার মোলারিটি নরমালিটিতে প্রবলেম আছে। তাহলে দেখো আরেকবার বলছি, মিলিমোলস মানে কি, ভলিউম ইনটু মোলারিটি, এটাকে বলে মিলিমোলস। এবার প্রশ্ন আসো, ভলিউম কত সলিউশনটা 100 ml, তাহলে চলো লিখি 100 ml ইনটু মোলারিটি কত 0.2, মোলারিটি 0.2, তার জন্য ওরা সবাই উত্তর লিখেছে 20 মিলিমোলস। তার মানে তোমাকে এই যে অ্যাসিডিক অ্যাসিড সাপ্লাই করেছি, তোমাকে প্র্যাকটিক্যালি আমি 20 মিলিমোলস অ্যাসিড সাপ্লাই করছি। তাহলে খাতায় নোট করো অ্যাসিড সাপ্লাই 20 মিলিমোলস। একই ফর্মুলাতে আমাকে ক্যালকুলেট করো NaOH আমি কত মিলিমোল সাপ্লাই করছি বলো, দেখে ফটাফট উত্তর করো 10 মিলিমোলস। বেস সাপ্লাই করেছি 10 মিলিমোলস, কেন 10 মিলিমোলস, কারণ বেসের ক্ষেত্রে ভলিউম 100 ই আছে কিন্তু ওর মোলারিটি 0.1, তাহলে দুটোকে গুণ করো 100 ইনটু 0.1, বেস সাপ্লাই করা হয়েছে 10 মিলিমোলস। এবার খুব মনোযোগ দেবে প্রশ্ন কি, এই জায়গাটা যদি শিখতে পারো তাহলে দেখবে এই চ্যাপ্টারের অর্ধেক প্রবলেম সলভ। এখন তাকাও, তোমরা জানো অ্যাসিড আর বেস এরা রিঅ্যাকশন করে, রিঅ্যাকশনটা দেখলে কি করে, আমরা যদি অ্যাসিডিক অ্যাসিডের সাথে NaOH রিঅ্যাকশন করি তাকে দেখো কি তৈরি হবে, কেউ বলতে পারবে কি তৈরি হবে? সোডিয়াম CH3COO plus H2. সবাই বলতে যেও না, সবাই বলতে যেও না, আমি মিউট করে রাখি। সবাইকে বলতে গেলে মুশকিল, তোমরা চট করে দেখো, আমি সময় দেবো, ঠিক আছে, আমি সময় দেবো। হ্যাঁ গুড, তাহলে এটা তৈরি করছে CH3COONA প্লাস জল। এবার খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, কি ইন্টারেস্টিং, আমি অ্যাসিড স্টার্ট করেছি 20 মিলিমোলস নিয়ে, বেস স্টার্ট করেছি কত মিলিমোলস নিয়ে 10 মিলিমোলস নিয়ে। ইনিশিয়ালি এরা ছিল না, তোমরা লক্ষ্য করো এদের দুইজনের মধ্যে যে কম তাকে আমরা বলি লিমিটিং রিয়েজেন্ট। তোমাদের আমি প্রথম চ্যাপ্টারে যখন পড়িয়েছিলাম তখন সবাই ছিল না, তখন আমি আমার বাড়িতে ফিজিক্যালি ক্লাস করছিলাম, তখন যারা যারা ছিলেন তারা জানো, তোমাদেরকে পড়িয়েছিলাম লিমিটিং রিয়েজেন্ট। হ্যাঁ পিএলই বললো হ্যাঁ আমার একটা পড়ানো আছে, তো পরে আমি আবার এর উপরে অ্যাডভান্স কিছু ক্লাস নেব তখন। তো লিমিটিং কোনটা, লিমিটিং হচ্ছে এই দুটো রিঅ্যাকট্যান্টের মধ্যে যেটা কম, ভালো করে বুঝো, যেটা কম সেটা পুরোটা রিঅ্যাকশন করে যায় তাকে বলে লিমিটিং, মানে রিঅ্যাকশনটা ওর উপর ডিপেন্ড করে। এখন তোমরা এই দুজনের মধ্যে তাকিয়ে বলো কম কে, NaOH কম, তার মানে NaOH পুরোটা রিঅ্যাকশন করে যায়। তাহলে আফটার রিঅ্যাকশন, এখানে বলে লিখি আমরা আফটার রিঅ্যাকশন, আফটার রিঅ্যাকশন ও 10 মোলস রিঅ্যাকশন করে যাবে, তাহলে ও রিমেইনিং কত 0, ও তো থাকছে না, এই রিমেইনিং 0। এইবার এখানে দেখো এটা আছে 20, তার মধ্যে থেকে ও আর ও কোন রেশিওতে রিঅ্যাকশন করে দেখো 1:1, অর্থাৎ ওর 10 মোলস এর সাথে ওর কিন্তু 10 মোলস রিঅ্যাকশন করবে, বাকিটা রিমেইনিং থাকবে। আমার প্রশ্নটা এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা অ্যাসিডিক অ্যাসিড 20 মোলস নিয়ে স্টার্ট করেছি 20 মিলিমোলস নিয়ে, তার মধ্যে থেকে ও তো 10 রিঅ্যাকশন করে ফেলেছে ওর সাথে, তাহলে বাকিটা ওর রিমেইনিং, তাই ওর রিমেইনিং 10। এটা কি বোঝা গেছে অ্যাসিডিক অ্যাসিড কেন 10 রিমেইনিং আছে?
10 রিঅ্যাকশন করে গেছে 10 মিনিট। এবার তোমরা উত্তর দাও, ডানে যে সল্ট আছে এই সল্টটা কত মিলিমোল রিডিউস হবে, 10 না 20? ঋদ্ধিমান লিখেছে, অনিমেষ লিখেছে, গুড, ভেরি গুড। 10 মিলিমোল সি রিডিউস হবে। কেন 10 রিডিউস হবে? আবার ও ও মোল রেশিও 1:1। ও যত মোল রিঅ্যাক্ট করবে ও তত মোলই রিডিউস হবে। তার মানে এও রিডিউস হবে 10 মিলিমোল। আর জলটা লেখা দরকার। তাহলে দেখো কি ইনফরমেশন আমরা পেলাম। তোমার রিঅ্যাকশন হওয়ার পরে তোমার মিডিয়ামে এখন কে কে পড়ে থাকবে? তোমার মিডিয়ামে কিন্তু NaOH নেই, মিডিয়ামে এখন দুজন পড়ে রয়েছে। কে সল্ট পড়ে রয়েছে 10 মিলিমোল, আর একটা উইক অ্যাসিড পড়ে রয়েছে 10 মিলিমোল। এবার ভাবো, মিডিয়ামে যদি অ্যাসিডিক অ্যাসিড থাকে, মিডিয়ামে যদি অ্যাসিডিক অ্যাসিড থাকে এবং তার করেসপন্ডিং স্ট্রং বেসের সল্ট থাকে, এই মিক্সচারটাকে আমরা কি ধরনের মিক্সচার বলি? চলো একটু ভাবো। এটা সেই মিক্সচার, গুড, এটা হচ্ছে বাফার। কেন বাফার? আমি তোমাদেরকে বলেছিলাম বাফার উইক অ্যাসিড, তার সাথে যদি স্ট্রং বেসের সল্ট নেই সেটা হচ্ছে বাফার, এটা অ্যাসিডিক। অর্থাৎ আমার এই যে ডেটা, এই ডেটায় কিন্তু আমি কোথাও বলে দিইনি যে তোমাকে একটা বাফার সলিউশন দিলাম, অথচ অঙ্কটা করতে গিয়ে আমি বুঝলাম যে আমার সলিউশনটা তৈরি হয়ে গেল বাফার। সবার ক্লিয়ার হয়েছে পয়েন্টটা, যে বাফার কি করে বুঝলাম? যেই বাফার বুঝলাম, পিএইচ বের করতে গেলে তোমাকে এবার বাফারের ফর্মুলা লিখতে হবে। বাফারের ফর্মুলা আমার এখানে লেখা আছে, দেখো এবার আসো। তাহলে আমি এবার কি করব? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। চলো ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে pH equals to pK এর ভ্যালু 4.74 প্লাস log salt by acid। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা সল্ট পেয়েছি কত? 10 মিলিমোলস। মিলিমোলস কে কিন্তু কনসেন্ট্রেশন বলে না, কনসেন্ট্রেশন মানে মোলারিটি। এবার টেকনিক শোনো, মোলারিটি কি করে বের করে? শর্টকাট ফর্মুলা আমার আগেও শেখানো আছে। মোলারিটি মানে হচ্ছে নাম্বার অফ মিলিমোলস। তোমরা এই ট্রিক্স গুলো লিখে দাও কিন্তু, হ্যাঁ, পরে থেকে দেখবে খুব হেল্প করবে। মিলিমোলস বাই টোটাল ভলিউম। কথাটা আমি আরেকবার বলছি, মোলারিটি ফর্মুলা দেখো, মিলিমোলস বাই টোটাল ভলিউম। এবার সল্টে আসি, সল্টের মিলিমোলস হচ্ছে 10, সল্টের মিলিমোলস 10 বাই টোটাল ভলিউম মানে 100। না 100 না। কেন 100 না? আমরা দুটো সলিউশনকে মিক্স করেছিলাম, অ্যাসিটিক অ্যাসিড ছিল 100 ml, হ্যাঁ হ্যাঁ, ছিল 100 ml। আমাকে টোটাল ভলিউম ধরতে হবে 200। তোমরা যে উত্তর লিখেছো 200 ml কেন হলো আমি আরেকবার রিপিট করি। আমি যে দুটো সলিউশন মিশিয়েছিলাম, মুছে দিয়েছি, প্রত্যেকটাই 100 করে দিয়েছিলাম, তার জন্য টোটাল 200, মানে টোটাল ভলিউম 200। এই যেটা বেরোলো এটা তোমার অ্যাসিটিক অ্যাসিড, এই যে সল্ট, এই সল্টের মূল্য। তো আমি এই যে সল্টের কনসেন্ট্রেশন এখানে লিখবো 100, এটা 10/2, এর আমি কনসেন্ট্রেশন লিখলাম। একই রকম ভাবে নিচে এসো, নিচে অ্যাসিড, অ্যাসিডের কনসেন্ট্রেশন রাখো, অ্যাসিডের মিলিমোলস কত? 10, সেম 10/2। অ্যাকচুয়ালি 200 যদি ডিভাইড নাও করতাম তাও হতো, কিন্তু আমি চাই প্র্যাকটিসটা ভালো থাকুক, তাতে পরীক্ষায় ভুল কম হবে। এবার এই দিকটা তো বুঝতেই পারছো, সেম সেম ভ্যালু, কেটে গিয়ে থাকে 1, আর log 1 এর ভ্যালু 0। তো এগুলো দিলাম কেটে, log 1 কে 0 করে দাও, অ্যানসার দাঁড়ালো 4.7। এই অঙ্কটা আমি জানি না একবারে বুঝতে যাবে কিনা, আমি এটা আরো 3-4টি উদাহরণ দেবো, দিয়ে বুঝাবো। তো একটু আমাকে বলো কার কার হয়ে গেছে বোঝা, কার কার অসুবিধা আছে? অনিমেষ বললো ক্লিয়ার আছে, গৌরব বুঝেছে, এর অর্থদিক ক্লিয়ার। যার অসুবিধা থাকবে সে আমাকে বলবে কিন্তু, হ্যাঁ, আমি অঙ্কটা আরেকবার করবো, আরেকবার। অস্মিতা বোঝে ক্লিয়ার? অস্মিতা, তোমাকে আমি কালকে ফোন করেছিলাম, বুঝলে, তুমি একটা মেসেজ পাঠিয়েছি।
ওকে, এই এখন কথা আসছে, আমার শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আমি অঙ্কটা আরেকবার দেখাই। হ্যাঁ, তাকাও। আমি আরেকটা অঙ্ক দেখাই। দেখো আমরা কি করে বুঝি। আরেকটা সেম প্রবলেম দেখাই। ধরো ওই একই প্রশ্ন, 100 ml অ্যাসিটিক অ্যাসিড। স্যার ফাইনালি আমি এক্সামটা দেবো আজকে। ওকে, শুনতে পাচ্ছি না, মানে কি লিখেছিলাম 0.02 মোলার। এর সাথে ধরো আবার শোনা যাচ্ছে না। NH মেশালাম, যার কনসেন্ট্রেশন 0.02 মোলার। খুব মজার। আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা কিন্তু এই অঙ্কগুলো সব মুখে মুখে। আমার আওয়াজটা কি কেটে যাচ্ছে? স্যার খুব সাউন্ডটা মানে কম আসছে। কম আসছে স্যার, হঠাৎ করে। সাউন্ডটা হঠাৎ করে কমে গেল না? একটা কাজ করি, আমি মিটিং থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আবার জয়েন করছি। হ্যাঁ ঠিক আছে, আমি মিটিং থেকে বেরিয়ে যাচ্ছি, আমি একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করার পর এরকম হচ্ছে। আচ্ছা স্যার। মিটিং থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আবার জয়েন করছি, তোমরা থাকো। আচ্ছা। এখন সাউন্ড আসছে ঠিকঠাক? দেখো হ্যাঁ, তো সাউন্ড আসছে কিনা এখন ঠিকঠাক? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, চলো যেটা বলছিলাম, এবার তাকাও। তোমরা মুখে মুখে বলবে, কেউ খাতা ইউজ করবে না। হ্যাঁ, খাতা ইউজ করা যাবে না, মুখে মুখে। 100 ml 0.02 মোলার আমাকে বলে দাও তাহলে অ্যাসিডের মিলি মোলস ইকুয়ালস টু হাউ মাচ? গুড, অ্যাসিডিক অ্যাসিডের মিলি মোলস আমরা 0.02 দিয়েছিলাম, খুব সাবধানে কিন্তু। হ্যাঁ 0.02 দিয়েছি। 2, হ্যাঁ অনেকে দিয়েছি ভুল করে। তো অ্যাসিডিক অ্যাসিড নেওয়া আছে 2 মিলি মোলস। একই রকম ভাবে বলো NaOH এর মিলি মোলস ইকুয়ালস টু, গুড, এটাও 2। ঠিক আছে, এটাও। এবার লক্ষ্য করে দেখো, আমরা এর দুটো ভ্যালু কি পেয়েছি? সেম। সেম যদি হয়, এরা দুজন রিঅ্যাকশন করে আমাকে তৈরি করে দেবে 2, এটা মনে করে লক্ষ্য করো, 2 মিলিমোলস সল্ট CH3COONA। তোমার মিডিয়ামে কিন্তু অ্যাসিড বেস এই দুজনের মধ্যে কেউ এক্সেস থাকবে না, এও এক্সেস থাকবে না, এও এক্সেস থাকবে না, কারণ দুজনের ভ্যালু সেম। এরা ইকুয়াল অ্যামাউন্টে আছে বলে রিঅ্যাকশন করে সল্ট প্রডিউস করবে, সেটা 2 মিলিমোল। এবার তুমি উত্তর দাও, সলিউশনটা কি বাফার? এই সলিউশন কি বাফার? না স্যার। একজন বলল না, দুজন বলল না। ঠিক এই সলিউশন বাফার নয়। বাফার কোথায় গেলে সল্ট থাকতে হতো প্লাস এই অ্যাসিডটাও থাকতে হতো এক্সেস, কিন্তু সলিউশন বাফার নয়। সলিউশনটা শুধুমাত্র এই সল্ট। এই সল্টটা কোন কেস? এই সল্টের এখন আমাকে পিএইচ বের করতে হবে, তাহলে আমাকে একটা ফর্মুলা লিখতে হবে। তো লক্ষ্য করো এই অ্যাসিডের ক্ষেত্রে, হ্যাঁ লিখেছে স্ট্রং বেস উইক অ্যাসিড। তাহলে তোমরা আমাকে এবার এই স্ট্রং বেস উইক অ্যাসিড এই যে সল্টটা, এর ফর্মুলা বলে দাও আমাকে। চলো ফর্মুলা বলো, লিখো। চ্যাট বক্সে লেখো ফর্মুলা। গুড, তাহলে আমি লিখে ফেললাম 7 প্লাস হাফ pKa প্লাস হাফ log C, হাফ log C। এবার ভ্যালুগুলো বসাও, 7 প্লাস হাফ, ওর pKa ভ্যালু আমাদের জানা আছে, আগে আমরা দিয়ে দিয়েছিলাম 4.74।
প্লাস হাফ লগ সি। আমাকে কেউ বলুন সি কি আমি 2 লিখবো? কি উত্তর পাই? সি কত লিখবো? 2। আদিত্য বললো না। ভেরি গুড। সি কিন্তু 2 না। কেউ যদি সি 2 লিখে থাকো তাহলে কিন্তু ভুল হবে। কেন? আমি তোমাদের একটু আগে কি বললাম? এটা মিলিমোলস নট মোলার। কনসেন্ট্রেশন কখনো মিলিমোলস দিয়ে বলে না। এবার মিলিমোলস টু মোলারিটিতে যাও। টেকনিকলি মিলিমোলস বাই টোটাল ভলিউম উত্তর তোমরা লিখে দিয়েছো ভাই। মিলিমোলস বাই টোটাল ভলিউম, তাহলে মিলিমোলস ছিল 2 বাই টোটাল ভলিউম 200। বাস এই টোটাল কাজটা করো। তারপরে আশা করি এই দুটো প্রবলেমে আমি একটা জিনিস বোঝাতে পারলাম যে প্রশ্নে কিন্তু কখনো ডিরেক্টলি বলা থাকবে না ভাই এটা পাঠানোর মতো তুমি পাঠানোর ফর্মুলা ইউজ করো, বা এটা সলভার মতো তুমি সলভের ফর্মুলা ইউজ করো। পুরো ডেটা দিলে সেই ডেটা গুলো তোমাকে বুঝতে হবে যে আমি কোন ফর্মুলা ইউজ করব। পয়েন্ট ক্লিয়ার সবাই? এই প্রবলেমটা বোঝা গেছে? ওকে, অ্যানিমেশন গুলো ক্লিয়ার। আমি এবার নেক্সট সেকশনে যাই। দেখো নেক্সট সেকশন কি? আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা আলোচনা করলাম অ্যাসিড বাফার নিয়ে। এখন আমি আলোচনা করব বেসিক বাফার নিয়ে। অ্যাসিডের মতো সেম কনসেপ্ট। বেসিক বাফার বানাতে গেলে আমাকে নিতে হবে একটা উইক বেস। একটা উইক বেস আমি লিখে দিচ্ছি NH4OH, এটা একটা উইক বেস। আমরা এই উইক বেসের সাথে আমরা হ্যাঁ সল্ট অফ এ বেস উইথ স্ট্রং অ্যাসিড। ভেরি গুড। এর আমরা একটা সল্ট নেব উইথ স্ট্রং অ্যাসিড। সেম কনসেপ্ট আগেরটার মতো। হ্যাঁ গুড, অ্যান্সার লিখে দিয়েছে। তো আমি এবার কি করছি, এর সাথে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা স্ট্রং অ্যাসিড সাপোজ HCl দিলাম। তাহলে এদেরকে রিঅ্যাকশন করলে যে সল্ট তৈরি হবে সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ এর সাথে মেশা অ্যামোনিয়াম ক্লোরাইড, বাস এই মিক্সচারটা কাজ করবে অ্যাজ এ বেসিক। একই রকম ভাবে অ্যাসিড বাফারের যেমন এক্সপ্লেনেশন দিয়েছিলাম আমি আর দেব না, বাড়িতে পড়বে। এরও এক্সপ্লেনেশনটা সেম। এর ক্ষেত্রেও হেন্ডারসন ইকুয়েশন করা যাবে। সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? লিখুন POH ইকুয়ালস টু, অ্যাসিড বাফারের ক্ষেত্রে ছিল PH, এটা হচ্ছে POH। দেখুন POH ইকুয়ালস টু PKB, আগে ছিল লিখে রাখুন, প্লাস লগ অফ সল্ট বাই বেস। আগেবার কি করছিলাম? POH ইকুয়ালস টু আগেবার ছিল PH ইকুয়ালস টু pKa প্লাস log of salt by acid। এটা সিম্পলি সল্ট বাই বেস। এবার আমি একটা উদাহরণ দিই এই অঙ্কটার ক্ষেত্রে কি করে বুঝবো আমরা বেসিক বাফার। লিখুন সেম এক্সাম্পল লিখুন। সাপোজ 50 ml 0.2 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিক্স করেছি আমরা 50 ml 0.12 মোলার HCl। চলো এইখানে লেখো সবাই, এইখানে লেখো 50 ml 0.2 মোলার NaOH NH4OH, 50 ml 0.12 মোলার, হ্যাঁ 0.12 মোলার HCl। এদেরকে আমরা একই ভাবে মিক্স করেছি। তারপরে সলিউশনটা PKB ভ্যালু বলা আছে 4.7। ফাইন্ড আউট pH অফ দ্যাট সলিউশন। এটা প্রশ্ন। তোমরা আমি দেখতে পাচ্ছ উত্তর সবাই করতে শুরু করেছো। ভেরি গুড, ভেরি গুড। আমি একটু ধীরে ধীরে করবো, হ্যাঁ অলমোস্ট সবই সেম, শুধু অ্যাসিডটা বেস হয় তার। গুড, ঠিক। উত্তর সবাই করতে পেরেছো, আমার মনে হয় হয়েছে সবাই। তবুও ধীরে ধীরে করি। প্রথম বলো এই যে বেস NH4OH এর মিলিমোলস, তাহলে এখানে লিখি আমরা NH4OH এর মিলিমোলস ইকুয়ালস টু হাউ মাচ? 10 ইকুয়ালস টু 10। একই রকম ভাবে বলো HCl এর মিলিমোলস। HCl এর মিলিমোলসটা কত? 6, অর্থাৎ
প্রদীপ বলছে 6, সবাই বলছে 6। জাস্ট আমরা টেকনিক্যালি এই দুটোকে গুণ করব, এই তো টেকনিক। 5 × 7 মানে 6, ভেরি গুড 6। এবার আমাকে বলো, আচ্ছা একটু স্টপ, আমি একজনকে জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করব? আচ্ছা তিয়াশা জয়েন করেছে এটা। তিয়াশা মাইক্রোফোন অন করো, তিয়াশা। লাস্ট নাম আমি জানতে তাকে জিজ্ঞেস করলাম, তিয়াশা মাইক্রোফোন অন করতে পারছো? আচ্ছা পাচ্ছে না। আচ্ছা আদিত্য মাইক্রোফোন অন করো, তোমার চ্যাট দেখলাম মাত্র। আদিত্য হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো তো এই সলিউশনটা কি বাফার হবে না হবে না? আচ্ছা মাইকের প্রবলেম আছে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো তোমরা চ্যাট বক্সে লেখো, সবাই লেখো এই যে মিক্সচারটা কি বাফার হবে না হবে না? প্রথম প্রশ্ন এটা, হবে না হবে না? সবাই লিখলো হবে, সবাই বলছে হবে, গুড। এটা কেন হবে? কারণ বেস এক্সেস আছে, অ্যাসিড কম আছে, তাহলে এটা বাফার। যদি এরকম হতো এই দুটো ইকুয়াল হতো তাহলে সলিউশন কখনো বাফার হতো না। তাহলে তোমরা লেখো NH4Cl এর মিলিমোলস, বলো NH4Cl এর মিলিমোলস কত? NH4Cl এর মিলিমোলস কত? 4। গুড 6। যে কম ও কম, ও পুরোটা রিঅ্যাকশন করে যাবে, শর্ট ওভারে প্রোডিউস হবে। এর মিলিমোলস 6, গুড। এক্সেস NH4 হচ্ছে বল, এক্সেস NH4 হচ্ছে মিলিমোলস। দেখো এক্সেস NH4 হচ্ছে মিলিমোলস। পিয়ারি বলছে 4, অনিমেষ বলছে 4, সম্প্রীতি বলছে 4, সবাই বলছে 4, ভেরি গুড, এটাও 4। তোমরা এখানেই বলে দাও এর কনসেন্ট্রেশন কত, মানে এর মোলারিটি কত। চলো অ্যানসার করো। NH4Cl এর মোলারিটি কত? 4 মোলারিটি না, 6/100। পিআই এবার 200 নয়, কারণ আমরা মিশিয়েছি এখন 50-50, ঠিক? তাহলে আমাকে এখানে লিখতে হবে 6/100, এটা ওর মোলারিটি। আর নিচে তো মোলারিটি, NH4 হচ্ছে মোলারিটি, ভেরি গুড, এর মোলারিটি 4/100। তাহলে আমার ডেটা মোটামুটি রেডি। এবার আমি ডিরেক্ট ফর্মুলায় ফেলবো। চলো ফর্মুলা দেখো সবাই। এটা কিন্তু বেসিক বাফার, রিমেম্বার, যেহেতু বেসিক বাফার আমার প্রথমে কিন্তু POH বেরোবে। তাহলে চলো করে ফেলি POH। PKB ভ্যালু বসাও 4.7 প্লাস log of salt, salt এর ভ্যালু বসাও 6/100, salt এর ভ্যালু 6/100, NH4 এর ভ্যালু 4/100, 4/100। এবার এটাকে সলভ করব, যেটা বেরোবে সেটা কিন্তু POH। সাবধান, যেটা বেরোচ্ছে সেটা POH, আমরা চেয়েছি PH। তাহলে লাস্ট লাইনে তোমার এডিশনাল কাজ আছে একটা, কি এডিশনাল কাজ? POH স্যার 14 থেকে মাইনাস করতে হবে। সেটাকে মাইনাস করব, 7 থেকে মাইনাস করতে হবে, 14 থেকে। এই অঙ্কগুলো একটু কমপ্লিকেটেড, হ্যাঁ পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসবে। কতটা বুঝতে পেরেছো বলো? এটা কে কে বুঝতে পারোনি বলো? ক্লিয়ার বলছে, ক্লিয়ার, ওমি ক্লিয়ার, রোনো ক্লিয়ার, গুড, নো ডাউট। তাহলে আমরা দুটো কেস দেখলাম, একটা হচ্ছে অ্যাসিড বাফার, দুই নম্বর দেখলাম বেসিক বাফার। চলো এবার যাবো আমরা নিউট্রাল বাফার। লাস্ট বাফার দেখো, দেখো নিউট্রাল বাফার। নিউট্রাল বাফারটা কি? এই বাফারটা কোনো কিছুর মিক্সচার, হ্যাঁ একটাই সল্ট। আমরা আগে দিন যেটা কেস 4 ছিল, কেস 4 কি ছিল? উইক অ্যাসিড, উইক বেসের যে সল্ট, এটা আমাদের কেস 4 ছিল। এই কেস 4টাই হচ্ছে নিউট্রাল বাফার। উদাহরণ কি? CH3COONH4, এই সল্টটার যে সলিউশন অ্যামোনিয়াম অ্যাসিডে, এটাই তোমার নিউট্রাল বাফার হিসেবে কাজ করে। বোঝা গেছে? এটা নিয়ে বিশেষ জটিলতা থাকে না, এটাই জাস্ট নিউট্রাল বাফার। এই ক্ষেত্রে প্রবলেম কিরকম আসবে? ধরা যাক আমি একটা প্রবলেম নিয়েছি,
pK এর ভ্যালু 4.74, pKb এর ভ্যালু 4, এর কনসেন্ট্রেশন 0.01 মোলার। এই সলিউশনটা একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা দাঁড়াও, আমরা এই কাজটা করি না, আমরা এরকম বলি ধরো 100 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড একে মিক্স করছি উইথ 100 ml 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই সলিউশনটার pH কত? চলো লেখাটা লিখি। লেখা হলে বলবে ডান, আমি তারপর বলছি। হচ্ছে ডান? ওকে, এবার তারপর তোমরা বলো তো। আচ্ছা তাহলে দেবী বলছে না, দেখো এবার বলি, তোমরা আমাকে প্রথম বলো। আচ্ছা অনেকে উত্তর করে দিয়েছো, আমাকে এটা বলো এখানে অ্যাসিড কত মিলিমোলস? 10। এটা 10। ও কত মিলিমোলস? এটা 10। দুটো সেম আছে, দুটো সেম মানে এদেরকে যখন তুমি মিক্স করবে, এই যে দুটোকে যখন তুমি মিক্স করবে মিডিয়ামে কিন্তু এই জিনিসটা প্রডিউস হবে। অ্যাসিড বেস কেউ এক্সট্রা করে থাকবে না, শুধু সল্ট করে থাকবে, এবং সল্টটা তৈরি হবে 10 মিলিমোলস। সল্টটা তৈরি হবে 10 মিলিমোলস। এখন যদি প্রশ্ন করি, আমাকে পারিজাত ওরা উত্তর দিয়েছে, ওজন পারিজাত উত্তর দিয়েছে, এই সলিউশনটা কি বাফার? তলবা বললো না, বাফার না। কেন সলিউশনটা বাফার না? তোমরা আমাকে এইটারই উত্তর দাও, সলিউশন কি বাফার? চারজন লিখেছে না, 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 না। জয়া বলছে না, অস্মিতা বলছে না। সলিউশনটা বাফার না, তাহলে সলিউশনটা কি? ওকে, পিয়ারি আমি বললাম সলিউশনটা কি বাফার? এই যে দুটোকে মিশিয়েছি তাদের যে সলিউশনটা হয়েছে সেটা কি বাফার সলিউশন? না। এবার তাকাও, তোমরা লক্ষ্য করো অ্যাসিডিক তো বেসিক বাফার না। এই সল্টটা কোন কেস? উইক অ্যাসিড উইক বেস। আমি তো একটু আগে বলে দিলাম যে উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে যে সল্টটা তৈরি হবে ওটাই এক্সট্রা বাফার, মানে এই ক্ষেত্রে আর কোনো আলাদা কিছু মেশানোর প্রয়োজন নেই। এই সল্টটাই বাফার হিসেবে কাজ করবে যদি এটা উইক কেস হয়। তার মানে এটাকে তোমরা বলবে হ্যাঁ এটা বাফার, কিন্তু নিউট্রাল বাফার, এটা অ্যাসিডিক বেসিক নয়, নিউট্রাল বাফার। তাহলে অ্যানসার কি দাও? সলিউশনটা নিউট্রাল বাফার। এখন তোমরা আমাকে বলো তো, নিউট্রাল বাফার বের করার কোন ফর্মুলা তোমাদেরকে আজকে পড়িয়েছি? হেন্ডারসন ইকুয়েশন আমি দুটো পড়িয়েছি, একটা ফর অ্যাসিড বাফার আর একটা ফর বেসিক বাফার। কিন্তু নিউট্রাল বাফারের ক্ষেত্রে কোনো ফর্মুলা পড়ানো আছে তোমাদেরকে? একটু মনে পড়ে কিনা? 7 plus half pKa minus half pKb. নিউট্রাল বাফারের ক্ষেত্রে গৌরব হচ্ছে কি ফর্মুলা পড়িয়েছি গৌরব? 7 plus half pKa minus half pKb. আমি তোমাদের কথা খুব মানে কম আসছে, অতএব লেখো নিউট্রাল বাফারের ক্ষেত্রে কি ফর্মুলা পড়িয়েছি? হ্যাঁ, গুড। তোমরা আগের দিনের ক্লাসে যাও। আগের দিনের যে লাস্ট কেস ছিল, যেটা কেস 4 বলছিলাম, সেই কেস 4 বলেছিলাম যে এইরকম সল্ট যদি হয়, যদিও তখন আমি এই সল্টটাকে বাফার নাম উচ্চারণ করিনি, কিন্তু বলেছিলাম যে সল্ট যদি এরকম হয় তাহলে এর pH এর একটা ফর্মুলা আছে, এই যে তোমরা লিখেছো ফর্মুলা। ফর্মুলাটা pH equals to 7 plus half pKa minus half pKb। অর্থাৎ স্যার কথা কেটে কেটে আসছে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা আমি ধীরে ধীরে বলছি। হ্যাঁ, ফর্মুলাটা লিখে দিলাম। এবার এই ফর্মুলায়
জাস্ট ভ্যালু পুট করতে হবে। ভ্যালু বলতে 7 আছে, pKa দিয়ে দিয়েছি, দেখো pKb দিয়ে দিয়েছি। একটা ইন্টারেস্টিং জিনিস, আমি যে এখানে এতগুলো গল্প করেছি, এই যে গল্প, এই গল্পটা ইলজিক্যাল। এই গল্পটা কেন ইলজিক্যাল? এর ফর্মে রাখা এখানে কি কোনো কনসেন্ট্রেশন টার্ম আছে? যদি গল্পটা ইলজিক্যাল না, এই গল্পটা থেকে আমি বুঝতে পেরেছি যে এটা বাফার হচ্ছে নিউট্রাল বাফার, সেই জন্য। কিন্তু আমার সি লাগলো না, এই যে 10 মিনিট কোর্স, এই টার্মটা লাগলো না, সি এর উপরও ডিপেন্ড করে না। তাহলে এই ফর্মুলায় ডেটা গুলো পুট করো, পুট করে তোমার অঙ্ক। তো আমার ধারণা বাফারের মোটামুটি একটা ধারণা তোমরা আজকে পেলে যে বাফারের অঙ্ক কিভাবে দেয় আর তুমি কি করে সলভ করো। দেবজিৎ 5 পয়েন্ট কি করে হবে? ও 5 পয়েন্ট হবে, আচ্ছা হতে পারে 5 পয়েন্ট, যা হবে হবে না, 7 থেকে 5 পয়েন্ট হবে না, 7 এর উপরেই যাবে। হ্যাঁ 7 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দিলাম, এবার নেক্সট সেকশনে যাই। তোমরা কতটা বুঝেছো বাফার? কিছু প্রবলেম পাঠাবো আজকে, হ্যাঁ সেটা আমার নোটস হবে না, বই থেকে তুলে তুলে পাঠাবো আর কি। এই সেকশনটা বাফারে কিছু প্রবলেম দেবো, আর আগের দিন যে সল্ট পড়ালাম সল্টে কিছু প্রবলেম দেবো, একটু বাড়িতে পড়বে বুঝতে পারবে। আর তোমাদের কাছে তো মোটামুটি বই আছে, বই থেকে সেকশনগুলো ধরে ধরে পড়বে। স্যার একটু প্রবলেম আছে, রোনাক এখনো ক্লিয়ার হয়নি, এই জন্য বললো একটু প্রবলেম আছে। আচ্ছা হবে আস্তে আস্তে ক্লিয়ার। নেক্সট হেডিং করো, দেখো এটা দেখো, এটা ইম্পর্টেন্ট জায়গা, স্টার্ট টু ডিফাইন ইনফিনিটি। দেখো সলিউবিলিটি প্রোডাক্ট, দেখো সবাই সলিউবিলিটি প্রোডাক্ট বুঝছেন? ধরো আমি পাশাপাশি দুটো সল্ট লিখে এটা এক্সপ্লেইন করব। NaCl ও ডিসোসিয়েট করে কি কি তৈরি করা যায়? NaCl তৈরি করবে Na Cl-। আবার AgCl কি তৈরি করবে? এই দুজনের মধ্যে একটা মেইন ডিফারেন্স বলি, NaCl কে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট, মানে ও জলের মধ্যে দিলে 100% ডিসোসিয়েট করে, মানে এর আলফা 100%, যতগুলো দেবে সমস্তগুলো ডিসোসিয়েট করবে। তাই ওদের ডিসোসিয়েশনকে আমরা একটা অ্যারো দিয়ে বোঝাবো, রিঅ্যাকশনটা ইরিভার্সিবল, মানে একদিকে যাবে। AgCl এটাকে আমরা বলি, টার্মটা দেখো স্প্যারিংলি সলিউবল, বাংলায় বলে স্বল্প দ্রাব্য। আমি আরেকবার টার্মটা উচ্চারণ করি, AgCl কে বাংলায় বলছি স্বল্প দ্রাব্য, মানে সামান্য পরিমাণে জলে দ্রবীভূত হয়। ইংরেজিতে একে বলে হচ্ছে স্প্যারিংলি সলিউবল, মানে ওর সলিবিলিটি হচ্ছে ভেরি লো ইন ওয়াটার, ওয়াটারে খুব কম ডিসোসিয়েট করে। ওর আলফা কম্পেয়ার টু 1 নেগলিজিবল, মানে আলফা কিন্তু ভীষণ কম, 0.00001 এরকম রেঞ্জে থাকে। মানে হয়তো বা এর যদি 1 লক্ষটা মলিকিউলস জলে দাও, তাহলে হয়তো দেখা যাবে 2টা 3টা 4টা 5টা করে ডিসলভ করছে, ভীষণ কম সলিবিলিটি। এদের ডিসোসিয়েশন তাই আমরা ইকুইলিব্রিয়াম সাইন। বুঝে নাও এই দুটো ডিফারেন্স কেন হলো। স্প্যারিংলি সলিউবল, তাহলে মিডিয়ামে ডিসোসিয়েটেড আনডিসোসিয়েটেড সমস্ত পোরশন থাকবে, তাই ইকুইলিব্রিয়াম চিহ্নটা দিলাম। আর এটা যেহেতু ইরিভার্সিবল, তাই আমরা এরকম। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? এবার এই রিঅ্যাকশনটা আসলে যেহেতু ইকুইলিব্রিয়ামে থাকে একটা রিঅ্যাকশন, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ফর্মুলা কি? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, প্রোডাক্ট মানে ও এটা দুজনের কনসেন্ট্রেশন ইনটু Cl মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ হলো।
তাহলে কি লিখলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। এবার তোমরা করো কি AgCl কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও। চলো করো AgCl কে লেফট হ্যান্ড সাইডে আনো। আমি কিন্তু এখানে মুছে করব না, আমরা AgCl কে এখান থেকে সরিয়ে দিলাম, AgCl কে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। ওকে এই করতে হবে করে দাও না। হ্যাঁ করে লিখে দিয়েছে, ভেরি গুড। দাও এবার দেখো কি হচ্ছে, যেমনটা আমরা জলের ক্ষেত্রে করেছিলাম ঠিক সেরকম কে একটা কনস্ট্যান্ট, কে হলো কনস্ট্যান্ট, আর এর যে কনসেন্ট্রেশন যেহেতু বলেছি এর পার্সেন্টেজ আয়োনাইজেশন খুব কম কম্পেয়ার টু ওয়ান অ্যাট নেগলিজিবল, এর ভ্যালুটা বিফোর ডিসোসিয়েশন আফটার ডিসোসিয়েশন এর ভ্যালুটাকেও আমরা ধরে নেই কনস্ট্যান্ট। আমরা ওভারঅল লেফট হ্যান্ড সাইডটা আমার কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাজ KSP। SB এর ফুল ফর্ম কি সলিবিলিটি প্রোডাক্ট, মানে KSP ইকুয়ালস টু কি দাঁড়ালো, KSP ইকুয়ালস টু দাঁড়ালো কনসেন্ট্রেশন অফ Ag প্লাস কনসেন্ট্রেশন অফ Cl। এখানে একটা বক্স করো, আমি বিষয়টা এবার তোমাদেরকে এক্সপ্লেইন করছি যে KSP মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি। হলে বলুন এটা দাও। এবার আমি তোমাদের একটা एग्जांपल দিচ্ছি। ধরা যাক আমি AgCl কে জলের মধ্যে ফেলেছি এবং দেখলাম ও সলিবিলিটি সাপোজ 10 to the power -6 মোলস পার লিটার। ভালো করে যেটা বোঝার চেষ্টা করো, 10 to the power -6 মোলস পার লিটার এটা ওর সলিবিলিটি রিপ্রেজেন্ট করছে SDL, S ফর সলিবিলিটি। সলিবিলিটি আমরা মানে জানো যে ওকে জলের মধ্যে দিলে ওর 1 লিটারে কত মোল ডিসলভ করে যাবে, কত মোল সলিবল হবে। এখন তোমরা আমাকে বলো এর সলিবিলিটি যদি 10 to the power -6 হয় তাহলে এতগুলো ও জলে ডিসলভ করেছে, তাহলে এই আয়নটার ভ্যালু কত লাগবে, এই আয়নটার ভ্যালু লাগবে 10 to the power -6, কারণ এর আর এর মোল রেশিও 1:1, এর ভ্যালু লাগবে 10 to the power -6। তার মানে জলে এই আয়নটার কনসেন্ট্রেশন 10 to the power -6 মোলার, Cl- এর কনসেন্ট্রেশন 10 to the power -6 মোলার। এবার এই যে কনসেন্ট্রেশন আয়নস গুলো তাদেরকে তুমি যদি প্রোডাক্ট করো তাহলে এই ফর্মুলাতে আসি, এখানে বসাই 10 to the power -6 ইনটু এখানে বসাই 10 to the power -6, এটা গুণ করে কত আসছে, এটা গুণ করে আসছে 10 to the power -12। এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে বলা হবে KSP of AgCl। তাহলে হোয়াট ইজ KSP? তার মানে তখন যদি কেউ বলে এই AgCl এর KSP কত, তুমি একবারে বলবে 10 to the power -12। এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কিন্তু ওর জন্য কনস্ট্যান্ট, তার মানে AgCl কে আমরা যেখানে যে মিডিয়ামে জলের মধ্যে ফেলি না কেন ওর আয়নগুলো প্রোডাক্ট অলওয়েজ দাঁড়াবে 10 to the power -12। এই জন্য এটাকে আমরা কনস্ট্যান্ট বলি, ওর ক্ষেত্রে কনস্ট্যান্ট। তার মানে কিন্তু নেসেসারি না যে AgCl এর জায়গায় যদি আমরা AgBr কে নিই ভ্যালুটা এটাই দাঁড়াবে, স্যাম্পল আলাদা মানে তার KSP ভ্যালু আলাদা, বাট ওর জন্য কনস্ট্যান্ট, মানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তোমরা বুঝতে পারলে হোয়াট ইজ সলিবিলিটি প্রোডাক্ট? আরো দু একটা উদাহরণ দেব, এই জন্য আমাদের বুঝতে গেলে সলিবিলিটি প্রোডাক্ট কি জিনিস। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ মনে করো আমি অন্য আরেকটা एग्जांपल দিই, মনে করো আমি নিলাম ক্যালসিয়াম ফ্লোরাইড, তোমরা একে ডিসোসিয়েট করো, চলো এরকম ক্যালসিয়াম ফ্লোরাইড ডিসোসিয়েট করো, বুদ্ধি করে করবে ডিসোসিয়েটটা। হ্যাঁ হ্যাঁ সলিউশনটা জলে ডিসোসিয়েট করা হলে বলো হ্যাঁ হয়েছে, ডিসোসিয়েট করা হলে এটা হচ্ছে ক্যালসিয়াম 2+, এখানে ফ্লুরিন কটা আছে, দুটো, সংখ্যাটা কিন্তু ম্যান্ডেটরি লেখা। হ্যাঁ তাহলে আমরা লিখব 2খানা F-, 2F-। ওকে এবার ধরা যাক এই জিনিসটাকে জলে ফেললে ওর সলিবিলিটি হয় 10 to the power -4, সাপোজ বলছি
আমি যেটা বলছি এটাই কিন্তু সলিবিলিটি নয়, এটা আমি আইডিয়া করে লিখছি, যা ইচ্ছে হতে পারে। এর ক্ষেত্রে কেএসপি ফর্মুলাটা আমরা লিখতে পারি। আমি কি বলেছিলাম, কেএসপি মানে যে আয়নগুলো তৈরি হয়েছে তাদের প্রোডাক্ট। তাহলে এখানে কে আছে ক্যালসিয়াম 2+, F মাইনাস কিন্তু দুটো আছে, দুবার লিখবো, তাহলে আমরা লিখবো F মাইনাস F মাইনাস। এবার দুবার লেখাটা এরকম ভাবে যায় না, মানে দেখতে বাজে লাগে, আমরা দুবার না লিখে আর পাওয়ার করব। তার মানে লেখার নিয়মটা কি, তোমার যে কোএফিশিয়েন্ট থাকবে সেই কোএফিশিয়েন্টকে তুমি পাওয়ারে নিয়ে চলে যাবে। এবার ভ্যালুগুলো পুট করি, 10⁻⁻4 ছিল ওর কনসেন্ট্রেশন, তাহলে আমরা লিখবো এই জায়গাটা দেখে নাও, এর সলিবিলিটি যদি 10⁻⁻4 হয়, এর সলিবিলিটি হবে 10⁻⁻4। কেউ বলতে পারবে F মাইনাস এর সলিবিলিটি কত? দেখি কি উত্তর পাই। F মাইনাস এর সলিবিলিটি কত? গুড, না না না, ভুল হলো, ভুল হলো, -8 নয়, এর সলিবিলিটি 2 × 10⁻⁻4, গুলিয়ে ফেলবে না, 2 × 10⁻⁻4। কেন? এর আর এর মোল রেশিও দেখো 1:2, এই যত মোল ডিসলভ করে যাবে এ তার ডাবল তৈরি হবে। ডাবল মানে 2 into that, not 10⁻⁻1। এবার আমরা এই ফর্মুলাতে আসি, এখানে পুট করি 10⁻⁻4, এটা ওর কনসেন্ট্রেশন, আর F মাইনাস এর কনসেন্ট্রেশন 2 × 10⁻⁻4 তার স্কয়ার। এটা যদি আমরা করতে পারি তাহলে এর কেএসপি বের হবে। এই জায়গাটা হয়তো একটু জটিল লাগবে, কিন্তু আমরা আরো কয়েকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করব। অ্যানসারটা এটা হিসাব করবে যা লাগবে সেটা অ্যানসার। তো আমি একটা কাজ করি, এই জায়গাটা তোমাদের একটু হয়তো কঠিন লেগেছে, তো আমি একটা রিলেশন তোমাদেরকে শেখাই। এই রিলেশনটা দিয়ে আমরা কেএসপি আর সলিবিলিটি এদের মধ্যে রিলেশন জানবো। চলো আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল। আমি আগেটা দিয়ে দেখাচ্ছি, এটাতে একটু বাদে আছে। ধরা যাক AgCl এসো আরেকবার, Ag+Cl। আমি স্যার কম্পাউন্ডের সলিবিলিটি কি কোশ্চেনে প্রোভাইড করা থাকবে? হ্যাঁ আসছি, আমি एग्जांपल দেব। ধরলাম এর সলিবিলিটি S, যেটাকে আমি আগের বার 10⁻⁶ বলেছিলাম, ওটাকে ধরে নিলাম S। এখন তোমাদেরকে কি বলেছি, এর সলিবিলিটি S মানে হচ্ছে এর কত মোল ডিসলভ করবে। মোল রেশিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মোল রেশিওটা দেখো, এর আর এর মোল রেশিও যদি 1:1, এই যদি S মোল ডিসলভ করে এটা S মোল তৈরি হবে, এটা S মোল তৈরি হবে, কারণ এর কোএফিশিয়েন্ট আছে S S। এটা কেন S, এটা কেন S, এটা বোঝার চেষ্টা করো। এবার আমি কেএসপি ফর্মুলা লিখব। কেএসপি ইকুয়ালস টু কি? আগে ফর্মুলা কেএসপি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ Ag প্লাস কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস। Ag প্লাস এর ভ্যালু S, Cl মাইনাস এর ভ্যালু S, তাহলে এটার ভ্যালু S, এটার ভ্যালু S, S স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে রিলেশনটা হচ্ছে এরকম, ওর সলিবিলিটি ইকুয়ালস টু √KSP বক্স। পরীক্ষায় কি করবে প্রশ্ন আসবে বলেছি, এটা বক্স করো। পরীক্ষায় প্রশ্ন উল্টো আসতে পারে, এরকম বলা থাকলো KSP ভ্যালু অফ AgCl 10⁻⁻14, সাপোজ বলে দিলাম 10⁻⁻14, বলবে ফাইন্ড আউট সলিবিলিটি। শুধু কি করব, এর যা ভ্যালু এখানে তাকাও, রিলেশনটা কি সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে, জাস্ট রুট এর রুট করো অ্যান্সার চলে আসবে। তোমরা কি বুঝতে পারলে কথাটা? এখান থেকে একটা নোটশিট বানিয়ে রাখো। নোটটা কি, তোমার সল্ট যদি AB টাইপের হয়, এই কথাটা ভালো করে লক্ষ্য করো। আমি বলছি সল্ট যদি AB টাইপ হয়, AB টাইপ মানে AgCl হতে পারে, AgBr, AgI, ঠিক AB একটা একটা, এটাও একটা এটাও একটা, এরকম সমস্ত কেসে এই হচ্ছে তোমার সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্ট রিলেশন। তো এটা তোমরা কি মুখস্থ রাখবে যে AB টাইপ হলে আমরা রিলেশনশিপ লিখব এটা। এবারে আমি সেকেন্ড টাইপে যাই, AB2 টাইপ। এই টাইপটা AB2 টাইপ,
এই বিটুটা একটু ধরো, এই যে উপরে লেখা আছে CA2, দেখো এবার এর সলিবিলিটি বললাম S। কিউ বলো তো এটা কত, এটা কত? চলো ওয়েট করছি, চলো চলো, এটা কত, এটা কত? গুড, ভেরি গুড। উত্তর সবাই লিখেছে, কেউ ভুল করে। মোল রেশিও দেখবো 1:1, এটাও S। 1:2, এটা 2। এবার চলো রিলেশন লিখি। Kc equals to concentration of calcium, concentration of F minus square, square দিকে তুমি ভুলবে না, কোএফিশিয়েন্ট পাওয়ারে যাবে। এবার চলো লিখি S into 2s square, এটা করো, এটা 4s square হলো, একবারে করে দিই। সুন্দর লিখেছি, এটা দাঁড়াবে 4s কিউব। Therefore এখান থেকে আমি x equals to কি লিখবো? is equals to লিখবো Kc by 4। এই রিলেশনটা নোট করে ফেলো। এই রিলেশনটা কাদের জন্য? সল্ট যদি আমাদের AB2 হয় বা A2B হয়, এই টাইপটার জন্য এই হচ্ছে তোমার রিলেশন। তার মানে তোমরা কিন্তু ভুল করে সবসময় রুট করে দিও না, কোন সল্টের জন্য দিচ্ছে তার জন্য দেখবে, এটার ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। স্যার এই যে ফর্মুলাগুলো, এটা কি স্যার মানে সব সব তোমাদের আওয়াজটা আসছে না কেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না কথা। দেখো দেখো দেখো, চ্যাট বক্সে দেখো, দেখো ওয়েট করছি, দেখো বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, এই তোমরা এই রিলেশনটা কি বুঝলে? না বুঝলে বলো আমাকে। এটা বলছে বুঝেছে। এই ফর্মুলা ভ্যালিড ফর, হ্যাঁ। আচ্ছা আরেকটা বলছি, চলো। আচ্ছা আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই। আমি কালকে যখন এই জুমের আপডেট ভার্সনটা করলাম, তখন দেখলাম একটা ভালো ফেসিলিটি পেলাম। আগে মোবাইলে রেকর্ডিং থাকতো না, তো এখানে আমি দেখলাম যে অটো রেকর্ডিং রেখে দেওয়া যায়। মানে ক্লাসে যখন স্টার্ট করলাম না, দেখলাম অটোমেটিক রেকর্ডিং স্টার্ট হয়েছে, আর ওরা একটা ক্লাউড স্টোরেজে প্রোভাইড করেছে, ওখানে সেভ হয়ে যাবে। তো যদি কারো এরকম মনে হয় যে না ক্লাস আমি মিস করে গেছি বা কিছু, তাহলে আমাকে জানাবে। পুরো ক্লাসে রেকর্ডিং হয়ে থাকলো ক্লাউডে, আমি সেই ক্লাউডটা শেয়ার করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবো। চলো নেক্সট ধরো একটু কঠিন একটা সলভ হচ্ছে, একটু কঠিন লাগবে। Ca3PO4 ক্যালসিয়াম ফসফেট লিখলাম। খুব কেয়ারফুলি এ কিভাবে ডিসোসিয়েট করে সেই ডিসোসিয়েটটা লেখো। রেকর্ডিংটা গ্রুপে দেবো, তাহলে রেকর্ডিং গ্রুপে দেওয়া টাফ হবে, কারণ এই রেকর্ডিংটা আমার তাহলে 1 GB 1.5 GB হয়ে যাবে। 1.5 GB তোমার গ্রুপে যাবে না কোনোভাবে, এটাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, দেখাবো কি করা যায়। তোমরা এটাকে ফার্স্ট ডিসোসিয়েট করে ফেলো। স্যার মেলে দিবেন? আদিত্য লিখেছে, কিন্তু একটু প্রবলেম হলো, সেটা হলো তোমরা কিন্তু সংখ্যাটা লিখলে না। ক্যালসিয়াম 3টে আছে, তার মানে এটা হবে 3Ca2+, এটা মাস্ট। আয়রনের সংখ্যাটা লিখতে হবে। ফসফেট দেখো কটা আছে? 2টো, আর লিখতে হবে 2PO4 3-, এটা মাস্ট। এটা যদি ভুল করে বসো, তোমার সমস্ত কিছু ভুল হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এটা লেখো সবাই, লেখা হলে ডান বলবে, তারপর লিখো নেক্সট। ওকে ওকে, এবার এর সলিবিলিটি S, এটা কত, এটা কত? চলো উত্তর করো, ওয়েট করছি উত্তরের জন্য। এটা কত, এটা কত? বাহ, ভেরি গুড। শুধু কোএফিশিয়েন্ট দেখবে, উত্তর করবে। এর মোল রেশিও 1:3, তার মানে এটা হবে 3s। পরেরটা মোল রেশিও 2, এটা হবে 2s। এবার ফর্মুলা, আগে ফর্মুলা তারপর ভ্যালু করতে হবে।
K equals to ক্যালসিয়াম 2 প্লাস এর মাথায় কিন্তু কিউব লিখতে হবে, এটা কিন্তু ভুল করবে না। হ্যাঁ, এটা কোএফিশিয়েন্ট 3 তাই কিউব লিখেছি। তার সাথে PO4 মাইনাস তার মাথায় স্কয়ার, এর মাথায় কেন স্কয়ার, এই যে কোএফিশিয়েন্ট 2 তাই মাথায় স্কয়ার। এবার চলে এসো এর ভ্যালু পুট করো 3s এর কিউব, বাহ অস্মিতা করে দিয়েছে, ভেরি গুড। এর ভ্যালু 2s, তাহলে এটাও লিখতে হবে 2s এর স্কয়ার। এবার এটাকে সলভ করো, সলভ করলে দেখতে দাঁড়াবে 108 s টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমরা একবার s ইকুয়ালস টু লিখি, s ইকুয়ালস টু রুট ওভার k স্কয়ার বাই 108 আর ফিফথ রুট। এই যে ভ্যালুটা ফর্মুলাটা এস্টাবলিশ করলাম, এটা বুঝতে গেলে দেখো, না বুঝতে বলো, তার আগে অসুবিধা হচ্ছে বলো। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, আজ এই ক্লাসটা আমরা এটা দিয়ে শেষ করবো। আমি তোমাদেরকে লাস্ট একটা কাজ দিচ্ছি, এই কাজটা আমাকে করে দাও সাকসেসফুলি। যদি কাজটা সাকসেসফুলি করতে পারো তাহলে ভাববো হ্যাঁ আজকে যা ক্লাস হলো পুরোটা বুঝেছো। না